সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আমাদের চলচ্চিত্রের গোড়ার দিক যাদের অভিনয় সমৃদ্ধ হয়েছেন তিনি তাদের অন্যতম। শুরুর দিকে মাত্র 2টি ছবিতে অভিনয় করেছেন। 2টি ছবি আমাদেরকে জানান দিয়েছে কত শক্তিমান অভিনেতা তিনি। পরবর্তী পর্যায়ে ছোট পর্দায় তিনি তারকা হয়েছেন। মঞ্চে তার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে বারবার স্তম্ভিত করে। দীর্ঘ বিরতি দিয়ে আবারও চলচ্চিত্রে ফিরে এসেছেন। হাতে গোনা কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। তিনি মাসুদ আলী খান। ছোট পর্দার বড় তারকা, বড় পর্দার উজ্জ্বল অভিনেতা মাসুদ আলী খানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা। তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি। আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1965 সাল, হুমায়ুন কবিরের কাহিনী নিয়ে সাদেক খান তৈরি করলেন নদী ও নারী। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মাসুদ আলী খান। কেমন আছেন? জি, ভালো। অনেকদিন আগের কথা, জানতে চাইব চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হলেন কি করে? আমি তখন সদ্য ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমে যোগ দিয়েছি। তখন সাদেক খান সাহেব, ওনার অফিসটা ছিল আমাদের পাশেই। আমি যে স্টেজ অভিনয় করি এটা উনি জানতেন। উনি এসে অ্যাপ্রোচ করলেন যে একটা ছবি করছি, আপনি থাকবেন তাতে। উনি আমাদের পূর্ব পরিচিত ছিলেন। রাজি হলাম। তা তুমি কত জমি করলা? খোদার ফজলে 30 বিঘার মতো হইছে। জানোই তো মামি, গাইডের থলি আমি শূন্য লয়ে শুরু করছিলাম। তা পাল মামি, কইছিলাম কি, এবার তো আমার জমি জমা সব হইছে। হাল ভালো তো খোদার মসজিদে করছি, এবার বিয়া করু। প্রথম দিনের অভিজ্ঞতার কথা কিছু মনে আছে? একটা জিনিস মনে আছে, আরেকজন ছিলেন অত্যন্ত শক্তিমান অভিনেতা কাজী খালেক। আমি একদম ঘাবড়াইনি। অনেকে আমাকে ভয় দেখিয়েছেন, কাজী খালেক সাহেবের সঙ্গে অভিনয় করতে যাচ্ছ, বুঝবে ছালা। একদম ঘাবড়াইনি। যা আমাকে বলেছেন নির্দেশক, সেইভাবে কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। শরম করে না তোমার? আবার বড়ি চুরি করতে আসো? আমি না, আমার ছোটবেলা থেকে বিয়া ঠিক। বিয়া যদি ঠিক তো আমারে কইতেইছো কেন? মিথ্যা কাহিনী মন্দ করো না। আমিনারে আমি পছন্দ করছি, তোমার মামিও আমারে কবুল করছে। তাহলে আমিও বদলা নিমু, কই দিলাম, দরকারে তোমার খুন করে ফেলামু। শুরুর দিক থেকে আপনি মঞ্চের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনার সেই মঞ্চে জড়িত হওয়ার কথা কিছু জানতে। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার একটা গ্রাম জামিরতা, আচ্ছা, সেই স্কুলে যখন আমি ক্লাস 2তে ভর্তি হই তখন থেকে আমি অভিনয় করি। স্কুলে করতাম, তারপর কলেজে, তারপরে ড্রামা সার্কেল নামে মকসুদুস সালেহীন এবং বজলুল করিম সব পরে যোগ দেন ওই দলে। রেডিওতে কিভাবে এলেন? তখন আমি ছাত্র, অডিশন দিলাম, পাশ করলাম। তখন সম্মানী দিত 10 টাকা 15 টাকা। নাজিমুদ্দিন রোডে ছিল তখন রেডিওর অফিস। পূর্ব পাকিস্তানের টেলিভিশন যখন এলো, সেই সময় টেলিভিশনে আপনি জড়িয়ে পড়লেন। হ্যাঁ, সেই অভিজ্ঞতার কথা কিছু বলুন। ডিআইটি ভবনে ছিল টেলিভিশনের অফিস। ওখানে অধ্যাপক নুরুল মোমিন সাহেবের লেখা একটা নাটক ভাই ভাই সবাই। আচ্ছা, এবং মজার ব্যাপারটা হচ্ছে ঠিক মঞ্চের নাটকের মতো ওখানেও ডাইরেক্ট টেলিকাস্ট হতো। কাজে কোনো লাইন মিস করলে রিটেক করার কোনো উপায় ছিল না। সেই নাটকটা করেছিল। আরো একজন ছিলেন আমাদের প্রখ্যাত চিত্র পরিচালক সুভাষ দত্ত। ওর ছবি দেখেছিলাম আগে বোধহয়, সুভাষ দত্তর, এবং আমার খুব ভালো লাগতো। তখন তো একদম টিংটিঙে ছিলেন উনি, খুব সংবেদনশীল অভিনেতা বলবো আমি প্রথম থেকেই। ইরাঙ্গায়
মন বুঝে মানে না না। বিয়া করতে হইলে জমি জমা বাড়াইতে হইব। 25 শাল গাছের মতো মন দেখা মামি বিয়া দিব না। আগে জানতাম যদি প্রেমের তুই জ্বালা গো, কেন প্রাণ পেলাম তারে। আপনি কাজ করলেন এবং ছবিটি মুক্তি পেল, পর্দায় যখন দেখলেন নিজের অভিনয় সম্পর্কে কি মনে হলো? একদম সত্যি কথা বলি জি। লুইদি ভাই, আমি কোনো সময়ই নিজের অভিনয়ে সন্তুষ্ট হই না, আমার ভালো লাগে না, মনে হয় এটা অন্যভাবে করা যেত। তবে কিছু স্মরণীয় ঘটনা আছে ওখানে। তো আপনি জানেন কাহিনীটা, যে আমরা আমি এবং কাজী খালিক দুজনেই জমি জমা ছিল না আমাদের, খুব গরিব চাষি, পদ্মার চরে আমরা বসতি স্থাপন করলাম, গরু কেনার পয়সা ছিল না, আমরা নিজেরাই বলদ গরু, হয়ে জি। হাল দিতাম। একে প্রচণ্ড রোদ, তারপর রিফ্লেক্টরের তাপ। তাপ, দুটো মিলে আমার শরীরের সারা শরীরটা পুড়ে গেল পাওয়া যায়, খালি গায়ে তো। 10-15 দিন হবে, পরে দেখলাম সমস্ত ছাল উঠে যাচ্ছে, একদম সাপের যেরকম খোলস খোলস বদলায়। পাল্টায় ঠিক সেরকম ভাবে সমস্ত ছাল উঠে গেল। এটা কোনোদিন ভুলবেন না। আর আরেকটা মজা লাগতো, সিনেমার সব টেকনিক জানতাম না। রসনারাকে তার স্বামী মেরেছে, দৌড়ে এসে নদীতে ঝাঁপ দিল, ঝাঁপটা দিলাম নয়ারহাটের কাছে নদীতে, আর তাকে তুললাম পদ্মায়। না না, আমারে ছাড়া দাও, আমারে ছাড়া দাও আজগর ভাই, আমার মরণই ভালো, আমার মরণই ভালো, ছাড়া দাও, ছাড়া দাও আমারে। আমি তোর ভালোবাসি, আমি তোর ভালোবাসি, আমি তোর বিয়া করব, তোর এখানে রাখো না, অনেক দূরে রয়েছে। একটা রসনার সম্পর্কে আপনার কিছু অভিমত জানতে চাই, তার অভিনয় সম্পর্কে। ওর সঙ্গে পরিচয় করে দেন সাদেক সাহেব তার অফিসে। এমনি তার সঙ্গে কথাবার্তা ওই দিনই হয়, এবং অভিনয়কালে তার সঙ্গে আলাপ করে দেখলাম যে ভদ্রমহিলা খুব সাদাসিধে। আমার মনে আছে একটা ইনসিডেন্টের কথা, কি একটা কারণে কাজী খালেক সাহেব বোধহয় একটু চটে গেছিলেন তার প্রতি, এবং একটা সিকোয়েন্স আছে যেখানে তাকে থাপ্পড় লাগাবে, মানে বউকে থাপ্পড় মারবে। উনি খুব ভীত ছিলেন যে রাগী মানুষ আমাকে কীভাবে না থাপ্পড় দেয় একটা। অবশ্যই সেরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি। এক ধরনের অভিনয় তার দ্বারা খুব ভালোই হতো, মানে খুব মাইল্ড টাইপের, সর্বংসহা ধরনের নারী, এই ধরনের চরিত্রে ভালো অভিনয় করত। তুমি সুখে নাই জানি, নজু তোমারে সন্দেহ করে, কিন্তু সব তো মিছা। আমার বরদাস্তি। শুনলাম তুমি নাকি কইছো আরে খুন করবা। খুনি করো মানে বন্ধু এমন জন্মে শত্রুতা করলো আমার লগে। আমার সন্তানের তুমি পিতৃহীন কইরো না। পরের বছরই আপনি অভিনয় করলেন সৈয়দ মোহাম্মদ পারভেজের পরিচালনায় বেগানা, হ্যাঁ। মুক্তি পেল 1966 সালে। বেগানা সম্পর্কে, সেই চরিত্রটি সম্পর্কে আমরা কিছু জানতে চাই। বেগানাটা আমার পড়া ছিল দস্তয়েভস্কির ইডিয়েট ইডিয়েট। থেকে। ওতে আমি ডাক্তারের ভূমিকা করেছিলাম, এবং শুটিং হয়েছিল গোলাপবাগে, যেটা এখন বেঙ্গল স্টুডিও বোধ হয়। জি। এই চরিত্রটা খুব বড় কিছু না, তবে মজা লেগেছিল যে উর্দু চরিত্র অভিনয় করছি আমি। শেষ পর্যন্ত উর্দু আমার খুব ভালো না আসলে বলতে পারতাম, কিন্তু পরে দেখলাম ওটা আমার কণ্ঠস্বর না, ওটা বোধহয় সিরাজুল ইসলাম, যিনি জি, ডিএফপিতে জিএপি ছিলেন, পরিচালক পরিচালক ছিলেন, ওর কণ্ঠস্বরটা ডাব করা হয় আর কি। এরপর অনেক বিরতি, সেই বিরতির সময় আপনাকে আমরা পেলাম টেলিভিশনে এবং মঞ্চে। মাঝখানে বেশ কিছুদিন আমি দেশে ছিলাম না, আমি পাকিস্তানে ছিলাম, মানে চাকরি সূত্রে বদলি হয়ে করাচিতে চলে যাই 66-এর শেষের দিকে, এবং ফিরি 72-তে, স্বাধীনতার পর স্বাধীনতার 1 বছর পর প্রায়, সেই কাবুল হয়ে, জি। কান্দাহার কাবুল হয়ে তারপরে আসি পালিয়ে আসতে হয়। পালিয়ে। আয়না বিবির পালা মুক্তি পেল 1991 সালে, সৈয়দ সালাউদ্দিন জাকির, সালাউদ্দিন আয়না জাকির, বিবির আয়না পালা। বিবির পালা। সেই ছবি সম্পর্কে কিছু বলুন। আয়না বিবির পালা আমাকে জোর করেই অভিনয় করেছিল জাকি, আমাদের জুনিয়র কিন্তু খুব ঘনিষ্ঠ পরিচিত আর কি। আমরা মানিকগঞ্জে গিয়েছিলাম শুটিং করতে, খুব আনন্দের সঙ্গে কয়টা দিন কেটেছে, একটা পরিবারের মতো। একটা পরিবারের মতো, এটা হয়ে যায় পরিবারের মতো কয়দিন থাকলেই, এবং যখন শেষ হয়ে যায় তখন একটা অদ্ভুত ধরনের নস্টালজিক ফিলিংটা থাকে। সহশিল্পী হিসেবে ছিলেন অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চনকে আমার বরাবরই ভালো লাগতো, ওর মধ্যে একটা সহজাত অভিনয় ক্ষমতা আছে বলে আমার মনে হয়। অঞ্জু ঘোষ তো পরে আমাদের এখান থেকে চলে গেছে। হ্যাঁ, জি। ভালো, খুব ফ্রেন্ডলি, কোঅপারেটিভ তখন মনে হয়েছে। আমি তো রেগুলার অভিনয় করতাম না ছবিতে, একদিক থেকে বলা যায় আমি বহিরাগত। জগতে আমার
এক মেয়ে ছাড়া কেউ নাই। আমার ওই পাখির মতো মেয়ের জন্য চোখের পানি ফেলি। আমার যে বয়স, কার হাতে দিয়ে যাই, কোন কোলে কোন ঘরে তারে রাখা যায়। আয়না, মা আয়না, 1993 সাল। পরিচালক আব্দুল্লাহ আল মামুন তার নিজের উপন্যাস মানব তোমার সারা জীবন অবলম্বনে তিনি তৈরি করলেন জনমদুখী ছবিটি। এই ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মাসুদ আলী খান। মামুন ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা? মামুন তো আমার অনুজ প্রতিম, টেলিভিশনে অভিনয়ের সূত্রে ওর সঙ্গে অনেকদিন আগেই আলাপ ছিল। তো মামুনের কথা আমি অভিনয় করতে রাজি হলাম। ওতে বেশ বড় একটা রোল, অভিনেতা নায়ক রাজ্জাকের বাবা। আনফর্চুনেটলি যিনি আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করছিলেন আমেরিকা গেলেন এবং গিয়ে ওখানে অসুস্থ হয়ে মারা গেলেন। তার ফলে যতটুকু শ্যুট করা হয়েছিল তারপরে কিভাবে বাচ্চা দিয়ে আমার চরিত্রটা একদম ছোট হয়ে গেল। কাজেই এটা খুব দুঃখের ব্যাপার, বড় একটা চরিত্র ছোট হয়ে গেল। ভালো লেগেছে অভিনয় করতে। এসবের মানে কি? কি করেছিস তুই? আমি কিছুই করিনি। ফের মিথ্যে কথা? বাপকে বেইজ্জতি করিস তুই? হতভাগা পাদি! কি করছো তুমি? এত বড় ছেলেকে মারছো? সরে তুমি, আজ আমি ওকে। না, আমার ছেলেকে মারতে পারবে না তুমি। বেশ, তোমার ছেলেকে সামলাও, নইলে ওকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। 1994 সালে মুক্তি পায় হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে মুস্তাফিজুর রহমানের পরিচালনায় শঙ্খ নীল কারাগার। এই ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মাসুদ আলী খান। 2001 সাল মুক্তি পেল হুমায়ুন আহমেদের দুই দুয়ারি ছবিতে আপনি কাজ করলেন। হুমায়ুন আহমেদ সাহেবের সঙ্গে পরিচয় টেলিভিশন নাটকের মাধ্যমে। কোথাও কেউ নেই, অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ। হ্যাঁ, বাকের ভাই। জি, তাতে আমি অভিনয় করেছিলাম বাবার চরিত্রে। উনি আমার অভিনয় কেন জানি না পছন্দ করতেন এবং উনি নিজে বললেন যে এই চরিত্রটা আপনাকে করতে হবে দুই দুয়ারির। আমি খুশি মনেই করলাম। ওর ব্যাপারটা হচ্ছে একটা পরিবারের মতন থাকে। আপনি গেলেন, অভিনয় করছেন, দুশ্চিন্তা নাই, পিছু টান নেই, খাচ্ছেন, বেড়াচ্ছেন। বিশেষ করে যখন নুহাস পল্লীতে যাবেন, মাঝখানে হয়তো শুটিং বন্ধ করে দিয়ে আসুন, আমরা এখন একটু গল্প করি, এখানে ব্যাপারে গান শুনি। আর খুব ভালো গাল্পিক তো উনি, ওনার নিজস্ব বলার একটা স্টাইল আছে। নিজে হাসেন না কখনো, কিন্তু অন্যদের তার গল্প শুনে অন্যরা হেসে গড়াগড়ি দেয়। তোমার নাম কি বলো তো? মনে পড়ছে না। তোর ঠিকানা কি? কোথায় থাকো? বলতে পারছি না। আমার খিদে লেগেছে, ভাত খাবো। মুবারক, মুবারক, ভাত খাবে, খাবার ব্যবস্থা করো। 2001 সাল সৈয়দ ওয়ালিউল্লাহ লাল শালুকে চলচ্চিত্রে রূপ দিলেন তানভীর মোকাম্মেল। এই ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মাসুদ আলী খান। উপন্যাসটা আমার আগে পড়া ছিল, লাল শালু, বহুল পঠিত। লেখাপড়া জানার লোক সকলেই পড়েছেন। আর ওয়ালিউল্লাহ সাহেবের একটা নাটক আমরা করেছিলাম, বহিপীর ড্রামা সার্কেল থেকে। যখন তানভীর বললেন, খুব খুশি মনে রাজি হয়ে গেলাম আমি। আর তানভীর তো একটু ভিন্নধর্মী চলচ্চিত্র তৈরি করেন। আমার কাছে ভালো লেগেছে অভিনয় করে। আসাদের চরিত্রটি কেমন লেগেছে? খুব ভালো। আসাদকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। ও সব চরিত্রই একটা ডাইমেনশন আনার চেষ্টা করে। সে আপনার টেলিভিশন নাটক হোক, মঞ্চের নাটক হোক, আর ছবি হোক, প্রচণ্ড পরিশ্রমী। মানে চরিত্রটার বিভিন্ন শেড সে বের করে আনে। ভালো করেছে। ও নিজেকে বদলে ফেলেছিল তো সম্পূর্ণ। আপনারা জানেন আমাদের পীর সাহেব এমন একজন কামেল পীর যিনি সূর্যকেও আটকায় রাখতে পারেন। আমরা সবাই এতিম হয়ে যাইতাছি হুজুর। উনি হয়তো এমন একটা জরুরি কাজে আটকে আছেন যে ওদিকে জোহরের নামাজের ওয়াক্ত পার হয়ে যাইতেছে। কিন্তু হইলে কি হবে? আমাদের পীর সাহেব যতক্ষণ না হুকুম দিবেন ততক্ষণ পর্যন্ত সূর্য এক আঙ্গুলও নড়তে পারবে না। 2006 সালে মুক্তি পেল দিদারুল আলমের পরিচালনায় ছবির নাম না বলো না। এই প্রথম দেখলাম একটু অন্য ধরনের ছবিতে আপনি অভিনয় করলেন, মূল বাণিজ্যিক ধারায়। এর অভিজ্ঞতাটি কেমন ছিল? দিদারুল আলম বাদল, জি, তার একটা নাটক আমি অভিনয় করেছিলাম আগে, তারপরে এই ছবি। এটা একদম মূল ধারার ছবি করা যায়। এই ছবিতে অভিনয় করতে আমার মোটেই বেগ পেতে হয়নি এবং খুব আনন্দ পেয়েছি অভিনয় করে। হেসো না,
নিয়মটা নিয়মই। সে যাক, ছেলে তো ফাইনাল করে দিয়েছে, এখন মামনির মত কি? আমার মুখ থেকে না শুনে মামনির মুখ থেকে শোনো। সেটা হলে তো সবচেয়ে ভালো হয়। কোথায় মামনি, কোথায়? সে গেছে তার মার কাছে। 2006 মুক্তি পেল মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় মেড ইন বাংলাদেশ ছবিটি। আলোচিত একটি ছবি। এই ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি সারোয়ার। আমাদের আগে বলেছিল, আমার খুব ঘনিষ্ঠ পরিচিত, ওর দুটি লম্বা সিরিয়াল করেছি তার আগে, জি 91 এবং 69। 69। ওর একটা অদ্ভুত পিকুলার ওয়ে অফ ডাইরেকশন ছিল, যে মনে করেন একজন লোক একজনের গালে থাপ্পড় মারবে, একটা যাকে থাপ্পড় দেবে সে আগে থেকে কিছুই জানে না, তো চট করে থাপ্পড় খেলে লোকটা যখন ভাবা চাকা খেয়ে যায়, ওইটা আগে থেকে জানলে কখনই হবে না। ওখানে জাহিদ ছিল খুব রেগে টেগে সবাইকে পেটাচ্ছে, কাউকে লাথি মারছে, চর মারছে, কেউ জানতো না আগে কী করবে। সো এত রিয়েলিস্টিক হয়েছে এই জিনিসটা, যা কল্পনা করা যায় না। খুব মজার, আমরা সবাই দল বেঁধে হইচই করে অভিনয় করেছি এবং যথেষ্ট মজা পেয়েছি অভিনয় করে। এই কার সামনে কি করছো? চুপ চুপ, এদিকে বয়, এখানে বয় 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 বয়, ওই শালা বয় 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 স্যার স্যার বসে চুপ বয় বয়। Don't do anything crazy. Don't create a scene. He's crazy, man. Crazy. Yes, I'm crazy. চলছে 2008। হুমায়ুন আহমেদের কাহিনী নিয়ে ব্যতিক্রমী পরিচালক মোর্শেদুল ইসলাম তৈরি করছেন প্রিয়তমেশু ছবিটি। এই ছবিতে অভিনয় করছেন আমাদের আজকের অতিথি মাসুদ আলী খান। মোর্শেদুল ইসলামের সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো, খুব গভীর অন্তর্দৃষ্টি নিয়ে তার কাজ করে এবং আমি বলবো যে আমাদের নতুন ধারার যে ছবি তৈরি হচ্ছে এখন, সুস্থ ছবি, পরিচ্ছন্ন ছবি, মননশীল ছবি, তাতে ওর যথেষ্ট অবদান আছে। মাসুদ আলী খানের চলচ্চিত্রে আগমন 1965 সালে, সে কথা আমরা আগেই বলেছি। দীর্ঘদিন পরে আবার চলচ্চিত্রে তিনি ওতপ্রোতভাবে জড়িত হয়েছেন, গুনে গুনে ছবি করছেন। 2008-এও তার হাতে ছবি রয়েছে। 65 সালের সেই চলচ্চিত্র অঙ্গন এবং 2008 কোনো পার্থক্য লক্ষ্য করেন? অভিনয় ধারার কোনো পরিবর্তন কিংবা নির্দেশনার? আমার তো মনে হয় যে অভিনয়ের ধারার খুব বিরাট একটা পরিবর্তন আসেনি। আগে যারা অভিনয় করতেন তারা খুব ভালো অভিনয় করতেন, এখনো সাদা কালো ছবিগুলি দেখলে মনে হয় কি চমৎকার অভিনয় করেছেন তারা। জীবনের কোনো অপূর্ণ ইচ্ছের কথা আমাদের বলুন। আমার একটাই, সেটা কখনো পূর্ণ হবার কথা নয়, সেটা হলো যে আমি একদম সম্পূর্ণভাবে অভিনয়ে থাকতে পারলে খুব খুশি হতাম, যেটা হয়নি। আমাকে চাকরি করতে হয়েছে অন্য ধরনের চাকরি। যদি সম্ভব হতো আবার নতুন করে শুরু করার জীবনটাকে, তাহলে আমি শুধু অভিনয় করতাম, এটাকেই পেশা হিসেবে গ্রহণ করতাম। এখন তো পুরোপুরিভাবে শুধু অভিনয় করছেন। চাকরি বাকরি তো শেষ, জীবনের বাকি যে সময়টা আছে বেরিয়ে বই টই পড়ে আর অভিনয় করে, অভিনয় একদম শেষ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়। পরিচালনা কোনো ইচ্ছা আছে? না, পরিচালনা করা, লেখা এগুলি নাই, কারণ খুবই কষ্টসাধ্য ব্যাপার পরিচালনা করা। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লতি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেটের সামনে বসে চ্যানেল আয়ের যেসব দর্শক শ্রোতা আমার ছবি অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা। 1965 সাল থেকে 2008, নদী ও নারী থেকে মেড ইন বাংলাদেশ, 43 বছরে মাত্র 8টি ছবি। কিন্তু সংখ্যার দিক থেকে নয়, গুণগত বিচারে অত্যন্ত মূল্যবান কটি ছবি। আমরা মুগ্ধ হয়েছি বারবার মাসুদ আলী খান সাহেবের অভিনয় দেখে। এখন অবসর জীবন যাপন করছেন, কিন্তু প্রতিনিয়ত অভিনয় করছেন, কখনো চলচ্চিত্রে, কখনো টেলিভিশনে। আশা করি আগামী দিনগুলোতে তিনি অভিনয় নিয়েই থাকবেন। তার সুন্দর নীরব দীর্ঘ জীবন আমরা কামনা করছি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি।
ছবি।